বাজে ভাষায় গালি দিয়ে বলছে তারেক রহমানের সাথে আমার কী কথা হয়েছে। মেট্রো রেলের নিচে গিয়ে মেকি কান্না করেছিল চোখে গ্লিসারিন দিয়ে। তার মানে আপনাকে গুম করা হলো? হ্যাঁ, এই যে শনির এক রায় যে মানুষ হত্যা হয়েছে, বল যে এইগুলো তারেক রহমান করতে বলছে। শেখ হাসিনার জীবিত অবস্থায় পতন হবে এবং শেখ হাসিনার পতন দেখাই এখন একমাত্র লক্ষ্য। জুলাইয়ের প্রশ্নে কোনো আপোষ নাই, জুলাইয়ের প্রশ্নে কোনো ছাড় নাই। দেখা গেছে যে একটা ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ছিল, ইউনিট আওয়ামী লীগের, ওই অফিসটা আমরা জ্বালিয়ে দিয়েছি। তখন আন্দোলনের হটস্পট কিন্তু শনির এক রাত। আমাকে চোখ বেঁধে গাড়িতে নিল, ডিবি পুলিশের একটা বাহিনী আমাকে একটা গ্রুপ ঘিরে ফেলে। হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু দ্য অনেস্ট ডায়ালগ। আমি আপনাদের হোস্ট তাহমিদ আরিফিন হক। আমাদের আজকের পডকাস্টে আমাদের সাথে আছেন এইচ.এম. আবু জাফর ভাই, যিনি ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেন্ট্রাল। তিনি জুলাই আন্দোলনের সময় আন্দোলনের একটি অংশ ছিলেন এবং তারপর পুলিশ এবং ছাত্রলীগের হামলায় আহত হন এবং তাকে অ্যাবডাক্ট করা হয়, তারপর রিমান্ডে পাঠানো হয়। এবং এই সময়ের একটা ভয়াবহ অভিজ্ঞতা আমরা তার কাছ থেকে জানব। জাফর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল ওয়ানের যারা দর্শক শ্রোতা রয়েছেন সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য, আপনার ব্যক্তিগত জীবন থেকে সময় বের করে। তো জাফর ভাই, আপনার এই জুলাইয়ের সময়ের যে অভিজ্ঞতা এবং জুলাইয়ের আগে এবং পরের যে অভিজ্ঞতা, তার কিছু একটা অংশ আপনার কাছ থেকে এখন আমরা শুনবো। কিন্তু তার আগে বলুন যে জুলাইটা আপনার কাছে কেমন ছিল, জুলাইয়ের যে সময়টা ছিল কেমন ছিল? জুলাই আসলে বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত বলা যায়, কারণ জুলাই একদিনে আসেনি, জুলাই 36 দিনও আসেনি। জুলাইটি গত 16 বছরে খুনি ফ্যাসিস্ট হাসিনার নির্যাতন, নিপীড়ন, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয়া, বাক স্বাধীনতা কেড়ে নেয়া, হরণ করা, গণতন্ত্রকে ধ্বংস করা এবং মানুষের ভোটাধিকার থেকে মানুষকে বঞ্চিত করার যেই হীন প্রচেষ্টা, এই সকল কিছুর চূড়ান্ত পরিণতিতে এসে জুলাই আগস্টে গণঅভ্যুত্থান হয়েছে। গত 16 বছরের লড়াই সংগ্রামের মাধ্যমেই এই জুলাই আগস্টের প্রেক্ষাপট রচিত হয়েছে। সেই প্রেক্ষাপটেই জুলাই আগস্টে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছে নিপীড়নের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য, খুনি ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য। সেই আন্দোলনের শুরুটা শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে এটার সূচনা হয়েছে, কিন্তু সেই আন্দোলন আর কোটা বিরোধী আন্দোলনের মধ্যে সীমিত ছিল না, যেহেতু দীর্ঘ নিপীড়ন এবং নিষ্পেষণের গল্প প্রত্যেক মানুষের জীবনে রয়েছে। প্রত্যেক মানুষের জীবন থেকে মানুষের স্বাভাবিক চলাফেরা, মানুষের কথা বলার অধিকার, সকল কিছুই অধিকার বলতে যা বোঝায়, বাংলাদেশের যে সংবিধান ধারা নির্ধারিত মানুষের যে অধিকার, সকল অধিকারই হরণ করা হয়েছে। সেজন্য মানুষ রাজপথে নেমে এসেছিল। জুলাইয়ের শুরুতেই এই আন্দোলন শুরু হয়েছে। আমরা দেখেছি যে এই আন্দোলনটা পর্যায়ক্রমে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিল। জাফর ভাই, আপনার এই আন্দোলনটা কবে শুরু হলো? মানে জুলাই তো আমরা আন্দোলনটা দেখছি অনেকদিন আগেই শুরু হয়ে গেছে, 5 আগস্টে। তো আপনি কবে থেকে সম্পৃক্ত হলেন এবং রাজপথের যে আন্দোলন তার সাথে সম্পৃক্ত কবে থেকে হলেন? আমরা আমি অথবা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্রম দ্য বিগিনিং এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আমরা ছিলাম। জুলাইয়ের 1 তারিখ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন হয়েছিল শাহবাগ বিসি চত্বরে, সেখানে আমরা সম্পৃক্ত ছিলাম, আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। বাট একেবারে শুরুর দিকে আমরা দলের ব্যানারে নয়, আমরা শিক্ষার্থী হিসাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আন্দোলনটি খুনি হাসিনার পতনের দিকে মোড় নেয় যখন 16 জুলাই রংপুরে আবু সাঈদ এবং চট্টগ্রামে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম শাহাদাত বরণ করে। তার মধ্য দিয়েই মূলত এই আন্দোলন খুনি হাসিনার পতনের আন্দোলনের দিকে পর্যায়ক্রমে ধাবিত হচ্ছিল। 16 তারিখে আমার মনে আছে, 16 তারিখ আমরা দুপুরবেলা আমরা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে আমরা আমাদের পার্টি অফিসে বসেছিলাম। তখন হঠাৎ আমরা জানতে পারলাম এবং পত্রিকায় দেখলাম যে রংপুরে
আবু সাঈদ খুনি ফ্যাসিস্ট হাসিনার পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেছে। তার কিছুক্ষণ পরেই আমরা চট্টগ্রাম থেকে আমাদের নেতাকর্মীরা জানালো যে সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম কলেজের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম ফ্যাসিস্ট হাসিনার পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছে। এরপর আমরা সেখান থেকে কিছুক্ষণ পরেই আমরা আমাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল বের করি। তার পরের দিন 17 তারিখ শিক্ষার্থীদের পক্ষ থেকে আবু সাঈদ এবং ওয়াসিম আকরাম সহ ওই দিন আরও যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছিল 17 তারিখে। যেহেতু রংপুরে আবু সাঈদ শাহাদাত বরণ করেছে, ওয়াসিম শাহাদাত বরণ করেছে চট্টগ্রামে, সেহেতু ঢাকায় গায়েবানা জানাজা হয়েছে। তো আমাদের দলের পক্ষ থেকে গায়েবানা জানাজার স্পট দেওয়া হয়েছিল বাইতুল মোকাররমে জাতীয় মসজিদে, আর যে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই গায়েবানা জানাজা দেওয়া হয়েছিল। তো আমরা পল্টনে গায়েবানা জানাজায় অংশগ্রহণ করার জন্য গিয়েছিলাম। তো সেখানে সেই গায়েবানা জানাজায় খুনি ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী বাধা দিয়েছে, হামলা করেছে। কারণ ফ্যাসিস্টের অবস্থা এরকম হয়েছিল যে জনগণের যে কোনো প্রচেষ্টায় জনগণ কোথাও মিলিত হলে ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী, ফ্যাসিস্ট হাসিনা ভয় পেত। মনে হয় তার যে অবৈধ ক্ষমতার মসনদ, সেই মসনদ মনে হয় ভেঙে ফেলবে জনগণ। সেজন্য তারা সেই গায়েবানা জানাজায় তারা হামলা করেছিল। আমরা সেদিন খুনি ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনীর হামলার অ্যাগেনস্টে আমরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছি। আমার মনে আছে যে বাইতুল মোকাররমের অপোজিটে আজাদ প্রোডাক্টসের গলি বলা হয় পল্টন এলাকায়, আমরা সেখানটায় অবস্থান নিয়েছি যখন আমাদের গায়েবানা জানাজায় হামলা করেছিল। তখন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভাই, তখন পুলিশের ওই মতিঝিল জোনের সহকারী কমিশনার ছিল, রুহানির নাম তার, ওর নেতৃত্বে পুলিশের একটা সশস্ত্র দল আমাদের উপর হামলা করে এবং টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট দিয়ে গুলি করে। তো আমরা সেই রাস্তায় অনেকক্ষণ প্রতিরোধ করার চেষ্টা করেছি। তো সেই রাস্তা থেকে পুলিশ যখন আমাদের উপর তার আক্রমণ বাড়িয়ে দেয়, আমরা পর্যায়ক্রমে অবস্থান নিতে নিতে পিছনের দিকে যখন কালবাট রোডে চলে গেছি। তো কালবাট রোডে সেখানে আমরা একদিকে পুলিশ অবস্থান নিয়েছে, আর একদিকে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্যান্য কিছু সংগঠনের নেতৃবৃন্দ সেখানে ছিল, আমরা সেখানে অবস্থান নিয়েছি। এবং আমরা ওই দিন প্রায় সন্ধ্যা পর্যন্ত সেই রাস্তায় অবস্থান নিয়ে আমরা আমাদের বিক্ষোভ করেছি। তার পরের দিন শিক্ষার্থীদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন দেওয়া হলো। তা আমরা আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই কমপ্লিট শাটডাউনকে সমর্থন জানিয়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছি। তো আমরা কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে 18 তারিখ সকালবেলা কাকরাইল মোড়ে আমরা অবস্থান নিয়েছি, বিক্ষোভ মিছিল করেছি এবং অবস্থান নিয়েছি। সেখান থেকে আমরা আরামবাগে নটরডেম কলেজের আগের মোড়ে সেখানে আমরা বিক্ষোভ করেছি এবং অবস্থান নিয়েছি। সেখানে খুনি ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী আক্রমণ করলে আমরা আবার শান্তিনগর মোড়ে অবস্থান নিয়েছি। এভাবে আমরা 18 তারিখ গেল। 19 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই আন্দোলনকে সমর্থন জানিয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয় প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে। তো আমরা 19 তারিখ দুপুরবেলা যখন সেখানে যাচ্ছিলাম, 19 তারিখ শুক্রবার ছিল সম্ভবত। তো আমরা যখন আন্দোলন একটা জায়গায় অবস্থান নেওয়ার জন্য সবার তো একসাথে মিলিত হতে হয়, জড়ো হতে হয়। সেই জড়ো হওয়ার আগেই খুনি ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী সেখানে হামলা চালায় এবং আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে গ্রেপ্তার করে এবং আমাদের যারা নেতাকর্মী ছিল আমাদের সব সেখানে আমাদের উপর খুনি ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী হামলা চালায়। তো আমরা দুই দিকে তখন ভাগ হয়ে যাই। একটা গ্রুপ পল্টনের দিকে গিয়েছে, পুরোনো পল্টন, আর একটা গ্রুপ সোজা রাস্তায় গিয়ে মানে প্রেস ক্লাবের অপোজিটের রাস্তা দিয়ে আমরা শিল্পকলার সামনে দিয়ে কাকরাইল মোড়ে গিয়ে অবস্থান নিয়েছি। তখন কাকরাইল মোড়ে ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী 3 দিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে।
বাট আমরা আমাদের নেতাকর্মী বেষ্টিত ছিলাম, আমাদের অনেক নেতাকর্মী সেখানে ছিল, নেতৃবৃন্দও ছিল, যেমন তখন মহানগর বিএনপির সদস্য সচিব এবং বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই ছিল, ছাত্রদলের সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান ভাই ছিল, সুলতান সালাউদ্দিন টুকু ভাই, এরকম সহ নেতৃস্থানীয় অনেকেই ছিল এবং আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ সেখানে অবস্থান নিয়েছি। তো পুলিশ আমাদের দিকে প্রথমত তারা টিয়ার শেল নিক্ষেপ করেছে, টিয়ার শেল নিক্ষেপ করছে, আমরা তাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করতেছি। তো এভাবে কিছুক্ষণ চললো। কত তারিখ? এটা 19শে জুলাই। 19শে জুলাই। আপনি তো অবশ্যই আন্দোলনে আহত হয়েছিলেন যতটুকু আমরা জানি, তো এটা কবে আপনি আহত? 19শে জুলাই আহত হয়েছি, সেটাই আমি বলছি। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। তো ওখানে আমরা পুলিশের সাথে প্রায় 3 ঘন্টা ওই রাস্তায় ফাইট করেছি। তো শেষ বিকালে খুব সম্ভবত 5টা 5:30 হবে এরকম সময় হেলিকপ্টার থেকে গুলি করা হলো। তখন আমরা এবং 3 দিক থেকে পুলিশের আক্রমণ আরও বাড়ানো হলো। আমরা তো আসলে নিরস্ত্র, আমরা রাস্তার মধ্যে যা কিছু পেয়েছি তা দিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছি। যেমন দেখা গেছে যে একটা ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ছিল, ইউনিট আওয়ামী লীগের, ওই অফিসটা আমরা জ্বালিয়ে দিয়েছি। তো ওই অফিসের ভিতরে যে চেয়ার ছিল বা টেবিল ছিল সেগুলো দিয়ে আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি। তো রাস্তার মধ্যে টিয়ার শেলের গন্ধ এটা নেওয়া যাচ্ছিল না, সেজন্য আমরা কাঠের গুঁড়ি বা অন্যান্য জিনিসপত্র জ্বালিয়ে আমরা নিজেদেরকে মানে আন্দোলনের জন্য বাঁচানোর চেষ্টা করেছি এবং আবার পাল্টা প্রতিরোধ কিভাবে করা যায় সেই কৌশলে আমরা সে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। তো ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী যখন 3 দিক থেকে আক্রমণ করায় আমরা ওই জায়গার অবস্থানটা ধরে রাখতে পারিনি। স্বাভাবিক কারণে আমরা কৌশলগত কারণে একটু পেছনের দিকে অগ্রসর হয়েছি, সেটা শান্তিনগর মোড়েও আবার অ্যাটাক করলো। তখন নেতাকর্মীরা স্বাভাবিক কারণে কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন সন্ধ্যার আগ মুহূর্ত হবে, আমরা অবস্থান নিয়েছি মালিবাগ মোড়ে। তো মালিবাগ মোড়ে আমরা ইটপাটকেল নিক্ষেপ করতেছি সিআইডি অফিসের দিকে, ওখানে এসবি অফিস, সিআইডি অফিস, সেই অফিসের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতেছি। অন্যদিক থেকে পুলিশ আমাদের দিকে রাবার বুলেট নিক্ষেপ করতেছে, গুলি করতেছে। তো এইভাবে চলতেছিল। হঠাৎ পেছন থেকে ছাত্রলীগ যুবলীগের একটা সন্ত্রাসী বাহিনী গলির মধ্য থেকে উঠে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তো একদিকে পুলিশের হামলা আর একদিকে ছাত্রলীগ যুবলীগের এই হামলায় আমি পড়ে যাই। এলোপাথারিভাবে তারা আমাকে পেটাতে থাকে। তো আমার মনে হয়েছে যে আমি মনে হয় বাঁচব না। আমি এখান থেকে যদি না উঠতে পারতাম তাহলে আজকে যে বাংলাদেশের এই গণ আন্দোলনে, এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, হয়তো সেই শহীদের কাতারে আমার নামও থাকতো। তো বাঁচলেন কিভাবে? আল্লাহর অশেষ রহমতে আমি কোনো মতে কিভাবে বাঁচছি আমি নিজেও বলতে পারবো না, বাট আমি কোনো মতে উঠেছিলাম, উঠে দাঁড়াতে পেরেছিলাম। আপনাকে পেটাচ্ছিল ওই অবস্থার মধ্যেই আমি নিজেই উঠে দাঁড়িয়েছি। যখন আমি দাঁড়িয়েছি আবার তারা আমাকে পেটাতে থাকলো। তো এর মধ্যে আমার এক সহযোদ্ধা নাসু, সে আমাকে তুলে রিকশায় নিল এবং আমার সামনেই ছিল ওই যে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান ভাই। পরে আমাকে তারাও কি আহত হয়েছে? হ্যাঁ, সেও রিকশায় ছিল। পরবর্তীতে আমাকে ওখান থেকে নাসু আর হাসপাতালে নিয়ে গেল, যাত্রাবাড়িতে একটা হাসপাতাল, যেহেতু এই এলাকার হাসপাতালগুলোতে যাওয়া যাচ্ছিল না। আমার বাম হাত ভেঙে গিয়েছিল, মানে হাত আমি আর নাড়াতে পারছি না, মনে হচ্ছে যে আমার আর আসলে দম নেওয়া যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। পরে আমাকে ওখান থেকে যাত্রাবাড়ি ডেল্টা হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানে আমাদের একজন ড্যাবের একজন চিকিৎসক আমাদের পরিচিত ছিল, ডাক্তার মাসুম বিল্লাহ ভাই, ওনার ওখানে গিয়ে আমি চিকিৎসা নিলাম। তো আমাকে বললো যে হাত ভেঙে গিয়েছে এবং আমার মাথা, এই পুরো মাথা, এই পিছনটা নিয়ে পুরোটা ফুলে উঠছে। তো মাথা অনেক যখন ব্যথা, মাথাও নাড়াতে পারছি না, হাতও নাড়াতে পারছি না। তখন ওখানে চিকিৎসা নিলাম, আমার হাতে ব্যান্ডেজ করা হলো, প্লাস্টার করা হলো। তো ডাক্তার বলল যে হসপিটালে থাকার জন্য। তো পরবর্তীতে আবার বলল যে এখানে পুলিশি যে অভিযান সেটারও সম্ভাবনা রয়েছে। তো আমরা চিন্তা করলাম যে গ্রেপ্তার এড়ানোর জন্য হাসপাতালে চিকিৎসা না নিয়ে বাসায় চলে গেলাম ডাক্তারের পরামর্শ অনুযায়ী। বাসায় যাওয়ার পরে পরবর্তীতে আরও কিছু সমস্যা দেখা যায়। পরের দিন থেকে আমি খেতে পারছিলাম না, বমি আসতেছিল, বমি হচ্ছিল। পরে ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তারের পরামর্শে আবার ডাক্তার দেখানোর জন্য বলা হলো এবং কিছু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। পরীক্ষা নিরীক্ষা করার পরে
জানা গেল যে আমার কিডনিতে সমস্যা হয়েছে, যেহেতু আমার উপর এলোপাথারি হামলা হয়েছে সেজন্য কিডনি সমস্যা হয়েছে। তো ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছে, ক্রিয়েটিনিন প্রায় 3 হয়ে গিয়েছিল। তো তখন চিকিৎসার যখন টেস্টের রেজাল্ট আমি হাতে পাই তখন ডাক্তার দেখানো প্রয়োজন। ডাক্তার দেখানোর জন্য 23 তারিখে আমি পপুলার হসপিটালে গিয়েছিলাম যাত্রাবাড়ি। তো হসপিটালে গিয়ে যা ডাক্তারের যে চেম্বারের সামনে বসেছি 1 মিনিটের মতো হবে, তার মধ্যেই ডিবি পুলিশের একটা বাহিনী একটা গ্রুপ আমাকে ঘিরে ফেলে, এসেই আমার কোমরের বেল্ট ধরে আমাকে যারা হসপিটালে নিয়ে গেছিল। তারা জানলো কিভাবে যে আপনি ওখানে ছিলেন? তাদের কোনো সোর্স ছিল? এটা হয়তো তারা তো আমাদেরকে আন্দোলনের মধ্যে পুরোটা সময় আমাদেরকে ট্র্যাক করতো। হ্যাঁ, ট্র্যাক করতো, আমাদের ফোন ট্র্যাক করতো, আমাদের অবস্থান তারা নির্ণয় করার চেষ্টা করতো। তো তারা সেইভাবেই তারা হয়তো আমাদেরকে আইডেন্টিফাই করেছে। আমি কিন্তু স্মার্টফোন সাথে নিয়ে যাইনি, যেহেতু আমি জানি যে স্মার্টফোনে আমাদের অনেক ছবি থাকে। সতর্কতা অবলম্বন করেই কিন্তু সেখানে গিয়েছি, এবং আমার সাথে যে ফোনটা ছিল সেই ফোনে আমার রেগুলার নাম্বারও ছিল না, অন্য একটা নাম্বার। কিন্তু এটাকে আপনার নামে রেজিস্ট্রেশন করা? হ্যাঁ, এই ফোনটা তখন আমার নামে রেজিস্ট্রেশন করাও ছিল না, ফোনটা আমার নামে রেজিস্ট্রেশন করা ছিল না। কিন্তু তারপরেও তারা কিভাবে যেন সেখানে ট্র্যাক করে আমাকে ধরতে গেল। তো ধরার সাথে সাথেই তারা আমাকে জিজ্ঞাসা করলো যে তারেক রহমানের সাথে আমার কি কথা হয়েছে। তো আমাকে সহ যারা আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, আমার সহযোদ্ধা নাজমুল হাসান পাপন, আরেকজন আছে যুবদলের জাহিদ ভাই, এরা আমাকে নিয়ে গেছিল, এদেরকেও সেখানে ধরে ফেলল। কতজনকে গ্রেফতার করেছিল? আমার সাথে সেখানে 3 জনকে, আরো 3 জনকে গ্রেফতার করেছে। তো আমাকে ধরার সাথে সাথে বললো যে তারেক রহমানের সাথে আমার কি কথা হয়েছে, গালি দিয়ে আর কি বলেছে, খুব বাজে ভাষায় গালি দিয়ে বলছে তারেক রহমানের সাথে আমার কি কথা হয়েছে। তখন আমি তাদের কাছে আর স্বীকার করে নেই, বলছি যে কোনো কথা হয়নি। বাস্তবিক অর্থে তারা হয়তো সেটা জানতে পেরেছে যে তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে। আমাদের সাংগঠনিক অভিভাবক এবং দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার কথা হয়েছিল আহত অবস্থায়। যখন আপনি জানেন যে মোবাইল ফোনের যে নেটওয়ার্ক, মানে ইন্টারনেট কিন্তু বন্ধ করে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা, তখন রেগুলার ফোনে কথা হয়েছিল। উনি তখন লন্ডনে অবস্থান করছিলেন এবং তার সাথে কথা হয়েছিল। তিনি আমাকে দিক নির্দেশনা দিয়েছিলেন এবং বলেছিলেন যে চিকিৎসা নেওয়ার পাশাপাশি নেতাকর্মী যারা আছে তাদেরকে রাজপথে থাকার জন্য বলো, এবং তারা যেন সবাই রাজপথে থাকে। কারণ এই যে ফ্যাসিস্ট খুনি হাসিনা, তাকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত না করা যায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন হয়ে যাবে। কারণ এই ফ্যাসিস্ট হাসিনা কিন্তু বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল। তার সরকার কিন্তু বলতো যে শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। তো যখন দেখলো যে সারা বাংলাদেশে শিক্ষার্থীদের উপর এই নির্বিচারে গুলি চালালো, অনেকেই শাহাদাত বরণ করেছে, অনেকেও ইতিমধ্যে পঙ্গুত্ব বরণ করেছে, তো আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি বললেন যে আন্দোলন কিন্তু চালিয়ে যেতে হবে, মনোবল হারানো যাবে না, এবং এই আন্দোলনে ছাত্রদলকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং রাজপথে সর্বাগ্রে ছাত্রদলকে থাকতে হবে। কারণ ছাত্রদল তোমাদেরকে দেখেই দেশের মানুষ আস্থা পাবে, ভরসা পাবে যে ছাত্রদল রাজপথে রয়েছে। তো আমার সাথে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এই কথাগুলোই হয়েছে, জনাব তারেক রহমানের এতটুকুই কথা হয়েছে, 2 মিনিট বা এরকম 1-2 মিনিট কথা হয়েছে, যার মধ্যে তিনি আমাকে চিকিৎসা নিতে বলেছেন, পাশাপাশি নেতাকর্মীদেরকে রাজপথে থাকার জন্য বলেছেন, এবং আমি সুস্থ হলে দ্রুত যেন আমি রাজপথে নামি দেশের মানুষের প্রয়োজনে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং মানুষের বাক স্বাধীনতা, নিপীড়িত মানুষকে এই ফ্যাসিজম থেকে মুক্তি দেওয়ার জন্য যেন আমরা রাজপথে থাকি। তো আমরা কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনাই এই লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছি। 16 বছর জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, এবং জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানে আপনারা জানেন যে ভূমিকা ছিল। হ্যাঁ, তারেক রহমানের নির্দেশেই এবং তার নেতৃত্বেই কিন্তু আমরা এই লড়াই সংগ্রামটা করেছি, এবং বাংলাদেশের আপামর জনতা রাজপথে নেমে এসেছিল। আপনারা যদি সংগঠন হিসেবে বলি যে আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেবলমাত্র ছাত্রদলের 143 জন শাহাদাত বরণ করেছে, এবং বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সবকিছু সহ প্রায় 500 শতাধিক লোক এই আন্দোলনে জীবন দিয়েছে। কারণ বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল বিএনপির প্রতি, বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল জনাব তারেক রহমানের প্রতি, প্রত্যাশা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি আমাদের মাঝে এখন নেই, যিনি গণতন্ত্রের মাতা হিসেবে বাংলাদেশে পরিচিতি পেয়েছিল,
এবং বাংলাদেশের মানুষ তাকে গণতন্ত্রের নেত্রী হিসেবেই জানতেন। তো সেই আমরা বিশ্বাসের প্রতিফলনই তো আমরা ইলেকশনে দেখলাম। আমরা এই আশা করি জাতীয় এই নির্বাচনে প্রত্যাশা BNP এই রাখতে নির্বাচনে পারবে। মানুষ গত 17-16 বছর যে ভোট দিতে পারেনি, সেই তাদের প্রত্যাশিত যে সরকার, তাদের যে কাঙ্ক্ষিত সরকার, সেই সরকার নির্বাচিত করেছে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে, এবং যে নির্বাচনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত হয়েছেন আমরা জনগণের ভোটে। আপনার জুলাইয়ের ঘটনা বলছিলেন যে আপনাকে যে হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় আর কি। আমাকে হসপিটাল থেকে তুলে নেওয়া হলো, যেটা বলছিলাম যে শুরুতেই তারেক রহমানের বিষয়ে বলছিল। তো আমি যে ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম, তারা আমাকে ডাক্তার দেখাতে দিবে না। আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম ডিবির অফিসারদেরকে যে আমাকে যেখানেই নেন আমাকে ডাক্তার দেখানোর সুযোগ দেন, কারণ আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। ভালো না। তো তারা কোনোভাবেই শুনবে না। এক পর্যায়ে আমি অনেক রিকোয়েস্ট করার পরে তারা ডাক্তারের দরজায় লাথি মারলো। লাথি মেরে ডাক্তারের দরজা খুলে গেল। তখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল যে মানে তুচ্ছতাচ্ছিল্য করে যে এইটাকে একটু দেখে দেন। তো এভাবে তুচ্ছতাচ্ছিল্য করে আমাকে দেখে দেওয়ার পরে আমাকে সেখান থেকে বের করলো। করার পরে আমার তো সাথে মোবাইল ফোন ছিল না, তো তারা আমার ফোন খুঁজতেছিল। তো ফোন কোথায়? তখন আমি ওই সময়টাতে আন্দোলনের সময় আমার নিজের বাসায় ছিলাম না, অন্য একটি বাসায় ছিলাম। সেই বাসাতে আমাকে নিয়ে গেল। তো আমাকে গাড়িতে তুলে কোন এলাকায়? গাড়িতে তুলে চোখ বেঁধে নিয়ে গেল। আমার সে বাসা ছিল তখন, এটা ছিল শনিরাখড়া। তখন আন্দোলনের হটস্পট কিন্তু শনিরাখড়া। তো আমাকে চোখ বেঁধে গাড়িতে নিল। তো পুলিশের তৎকালীন লালবাগ জোনের এডিসি, তার নাম রাকিব, সে আমাকে গাড়িতে নিয়ে নানান ধরনের কথাবার্তা জিজ্ঞাসাবাদ করলো যে তারেক রহমান কি নির্দেশনা দিয়েছে। প্রশ্নগুলো ছিল তারা জিজ্ঞাসা করছে তারেক রহমান কি নির্দেশনা দিয়েছে, তারেক রহমান কোথায় কোথায় বোম মারতে বলছে, এই যে শনিরাখড়ায় যে মানুষ হত্যা হয়েছে, বল যে এইগুলো তারেক রহমান করতে বলছে, আমাদের কাছে স্বীকার কর। তা আমি তো বাস্তবিক অর্থে তারেক রহমান একজন গণতান্ত্রিক আন্দোলনের নেতা হিসেবে তিনি তো আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে থাকার জন্য এবং আন্দোলন সংগ্রাম করার জন্য, বাট তারা বাজে ভাষায় তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বাজে ভাষায়, অত্যন্ত অশালীন ভাষায় মন্তব্য করছিল, গালিগালাজ করতেছিল। তো সেখান থেকে আমাকে সেই বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাসা থেকে আমার ফোন, অন্যান্য জিনিসপত্র সেগুলো নিয়ে আসলো। আসার পরে আমাকে প্রায় 3-4 ঘন্টা গাড়িতে ঘোরানো হলো। ঢাকার মধ্যেই কোথাও ঘুরাচ্ছে। আর ডিবির সেই অফিসার আপনাকে হসপিটাল থেকে সরাসরি বাসায় নিয়ে গেল? আমি যে বাসাতে ছিলাম সেখানে নিয়ে তারা কালেক্ট করলো। এরপরে আবার গাড়িতে তুললো। গাড়িতে তুললে 3-4 ঘন্টা আমাকে। কি আপনার বাসার ঠিকানা জানতো নাকি আপনার? না, আমাকে বাধ্য করেই তারা সেখানে আমাকে নিয়ে গিয়েছে যে বাসা কোথায়। তো স্বাভাবিক কারণে আমি অসুস্থ এবং তাদের হাতে বন্দি, আমি তাদেরকে বাসার ঠিকানা দিতে বাধ্য হয়েছি। তো সেখান থেকে নিয়ে আসার পরে 3-4 ঘন্টা হবে গাড়িতে ঘুরলো চোখ বাঁধা অবস্থায়। তারপরে কোথায় নিয়ে গেছে জানি না। পরে হাত বাঁধা অবস্থায় আমাদেরকে একটা জায়গায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে এই যে হাত বাঁধা অবস্থায়, এই বাম হাত আমার ভাঙা ছিল, গলায় ঝুলানো ছিল এই হাত এভাবে। তো তার উপরে এই দিক থেকে অন্য জায়গায় তারা আমার উপর নির্যাতন করলো। তো তারপরে 3 দিন পরে তারা মানে আদালতে হস্তান্তর করলো। তো আদালতে তোলার পরে আমাদেরকে 4 দিনের রিমান্ড দিল। এই 3 দিন আপনি কোথায় ছিলেন আপনার জানতেন? এটা আমি জানতাম না। তো চারপাশে কি অন্ধকার ছিল নাকি দেখা যেত? চোখ বাঁধা ছিল, অন্ধকার একটা রুমের মধ্যে ছিল। তার মানে আপনাকে গুম করা হলো? হ্যাঁ, ওখান থেকে। তো আমি এই অবস্থার মধ্যে চিন্তা করলাম যে কি হয় না হয় সেটা তো বুঝতেছি না। এই 3 দিন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং নির্যাতনও করা হয়েছে। আমাদের ভয় দেখানো হয়েছিল যে ক্রস ফায়ারের ভয় দেখানো হয়েছিল, বিভিন্ন রকমের ভয়। হ্যাঁ, ভয়ভীতি দেওয়া হয়েছিল যে এই জিজ্ঞাসাবাদে যেমন এই বল, তাদের একটাই টার্গেট ছিল যে তারেক রহমান সম্পর্কে স্বীকারোক্তি নেওয়া, যে বল তারেক রহমান বোম মারতে বলছে, এই যে শনিরাখড়া যাত্রাবাড়িতে যে পেট্রোল বোম বা ককটেল লিখে বইছে, এক রকমের মিথ্যা মামলা সাজানোর জন্য যত রকমের, সেই জন্য তোকে এই সাক্ষী দিতে হবে। এবং যাত্রাবাড়িতে যে পুলিশ মার্ডার হয়েছিল, তারা কিন্তু পুলিশ মার্ডার দেওয়ার জন্যই বারবার স্বীকারোক্তি নিচ্ছিল যে বল যে তারেক রহমানের নির্দেশে তুই এই পুলিশ মার্ডারে অংশগ্রহণ করছো। তো আমি তাকে বলেছি যে আমি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে আহত হয়েছি, বাট তারা বারবার এই স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছে যে আমি পুলিশ মার্ডার করেছি এবং সেই পুলিশ মার্ডারের নির্দেশ দিয়েছে জনাব তারেক রহমান।
তো সেখানে তাদের এই জিজ্ঞাসাবাদের আরও নানান বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে, আন্দোলন কোথা থেকে হয়, ছাত্রদলের আন্দোলনের ভূমিকা কী, আমরা এই ছাত্রদলের আন্দোলন শিক্ষার্থীদেরকে কত টাকা দিয়েছি, এই টাকা কে দেয়, তারেক রহমান টাকা দেয় কিনা, এইসব বিষয় নিয়ে তাদের নানান প্রশ্ন ছিল। তো আপনি কি কোনোভাবে এই আন্দোলনে কন্ট্রিবিউট করেছিলেন আর্থিকভাবে? না, আর্থিকভাবে তো এই কন্ট্রিবিউশনটা ব্যক্তিগত জায়গা থেকে, দলের জায়গা থেকে একটা আন্দোলন সংগঠিত করতে হলে অনেক কিছুই করতে হয়। সেই জায়গাটা তো সবচেয়ে বড় দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই একমাত্র সেই সক্ষমতা রয়েছে। শুধুমাত্র আর্থিক বিষয় না, একটা আন্দোলন করতে অনেক জিনিস লাগে, অনেক জিনিস লাগে। যে একটা জায়গায় আন্দোলন করতে যেই জিনিস লাগে, এই সকল কিছুর এক্সপিরিয়েন্স কিন্তু 16 বছরে একমাত্র আমাদেরই রয়েছে। অন্যান্য যারা এই আন্দোলনে ছিল তাদের কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্সটা কিন্তু নাই। তো স্বাভাবিক কারণে সকল সহযোগিতা আমরাই করেছি এবং আমাদেরকে বলা হয়েছে যেভাবে, আমরা সেভাবেই এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছি, যা যা করা প্রয়োজন। যেমন 4টা মেইন যে স্পট, যেমন যাত্রাবাড়ি, তারপর রামপুরে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, তারপর হচ্ছে মিরপুরে, তারপর উত্তরায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। একটা পর্যায়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ভ্যাকেন্ট করে দিল ফ্যাসিস্ট হাসিনার বাহিনী, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করার কারণে আন্দোলন স্থিমিত করার জন্যই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো তারা বন্ধ করে দিয়েছে। কারণ তারা জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ছে, হ্যাঁ, এইখান থেকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া হচ্ছে, এইখানেই মানুষ জড়ো হচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দেওয়া হলো এবং এর চারপাশে গ্রেফতার অভিযান চালানো হলো এবং তারা আন্দোলনকে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করলো। ছাত্রলীগ যুবলীগ প্রথম যে মিছিল করলো, সেই মিছিলে তারা শুরুতেই তাদের যে চিরাচরিত যে কাজ, সেটা হচ্ছে যে তারা এই যে কোনো আন্দোলনের দায়, হ্যাঁ, সেটা আমাদের উপর চাপিয়ে দিয়ে এই আন্দোলনকে কালার করতে চায়। তো আমরাও শুরুর দিকে এটার একটু কৌশল নিয়েছি যে শুরুতেই যাতে এই আন্দোলনটাকে তারা এই কালারটা না দিতে পারে, সেজন্য আমরা শিক্ষার্থীদের সাথে মিশে গিয়েছি, আমাদের দলীয় পরিচয়টা শুরুতে ব্যবহার না করে। কিন্তু 18 তারিখ থেকে আমরা প্রকাশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারেই আমরা এই আন্দোলন সংগ্রামটা চালিয়ে গিয়েছি এবং এগিয়ে নিয়েছি। তো যখন আমাকে কোর্টে তোলা হলো, কোর্ট থেকে রিমান্ডে দিল, রিমান্ডে দেওয়ার পরে ডিবি অফিসে নেওয়া হলো। তো রিমান্ড সেটা এক ভয়াবহ গল্প সবার জন্যই, নট অনলি আমি একা, যারাই 24-এর গণঅভ্যুত্থানে গ্রেফতার হয়েছিল সকলের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। আবাল বৃদ্ধ বনিতা, মানে ডিবি অফিসে কিন্তু শিশু থেকে শুরু করে আপনি 80 বছর বয়স্ক লোক পর্যন্ত গ্রেফতার ছিল। কেমন নির্যাতন করা হয়েছে? নির্যাতনের গল্পটা এরকম, যেমন একজন মানুষকে আমরা গারদটা এখানে, যেমন এখানে গারদ, এখান থেকে হেঁটে একটু দূরে ডিবির যেখানে রিমান্ডে নেয় ওই জায়গাটা টর্চার সেল। তো ওখান থেকে যখন শুরুতে একজনকে নিয়ে যাওয়া হতো এখান থেকে, তখন কিন্তু সে ভালো স্বাভাবিক হাঁটতে পারছিল। তাকে যখন রিমান্ড শেষে ফেরত নিয়ে আসা হয়, তখন তিনি আর স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, কেউই না, যে খুঁড়িয়ে হাঁটতে হয় নির্যাতনের কারণে। অনেক সিনিয়র নেতৃবৃন্দকেও এই ধরনের নির্যাতন নিপীড়ন করা হয়েছে। যেমন আমরা যখন খেতে বসতাম, রিমান্ড দিনে 3বার 4বার করে রিমান্ডে নেওয়া হতো, ডাকা হতো। খেতে বসছি, যেমন আমরা 71-এর গল্প শুনেছি যে মানুষ খেতে বসছে, সেই অবস্থায় মুক্তিবাহিনী এসে দরজায় করা নেড়ে মুক্তিবাহিনী বা আলবাদর রাজাকাররা এসে তুলে নিয়ে যেত। ঠিক একইভাবে যেমন খাবার দিয়েছে, খাচ্ছি, সেই অবস্থায় তারা এসে বলছে যে রিমান্ডের জন্য ডাকছে। খাবার রেখে ওই অবস্থায় সবাইকে যেতে হয়েছে। সবাই এরকম ছিল। 25 তারিখে খুব সম্ভবত 25 বা 26 তারিখটা ঠিক মনে করতে পারছি না, খুনি ফ্যাসিস্ট হাসিনা যখন মেট্রো রেলের নিচে গিয়ে মেকি কান্না করেছিল চোখে গ্লিসারিন দিয়ে, সেদিন ডিবি অফিসে সবার উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। নির্যাতনটাকে ডিবি অফিসে হতো, ওখানে টর্চার সেলে হতো, রিমান্ডে যেখানে যে জায়গাটা নেওয়া হতো। এবং নির্যাতন এরকম ছিল যে আমি আমার পাশের একজনকে দেখেছি যে 2টা ইট নিয়ে, তার একজনের পরিচয়টা বলতে পারবো না যেহেতু আমার চোখ বাঁধা ছিল, তো তার পুরুষ লিঙ্গে 2টি ইট নিয়ে বেঁধে দিবে, হ্যাঁ, সেই ইট সেখান থেকে নিয়েছে। নির্যাতনটা এইরকম ছিল। যেমন আমাদের ডিবির যে গারদে ছিল ছাত্রদলের নেতা, ডেমরা থানার নেতা মাসুদ, ওরে নিত সবচেয়ে বেশি নিপীড়ন করেছে, নিত আর পেটাতো শুরু থেকে শেষ পর্যন্ত। ওই যে একই আমাকে যেরকম পুলিশ মার্ডারের জন্য ইন্টারোগেশন করছে, ওকেও পুলিশ মার্ডারের জন্য
বারবার নির্যাতন করেছে, এরকম সবাইকেই। আমরা আসলে ডিবির একটি গারদে 47 জন একসাথে ছিলাম, যার মধ্যে শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই, আমিনুল হক ভাই, তারপর সুলতান সালাউদ্দিন টুকু ভাই সহ বড় নেতা থেকে আরো শুরু করে সবাই অনেকেই ছিল। আমরা এই একই গারদের মধ্যে ছিলাম এবং সবার উপরই কম আপনার বেশি উপরে কি সবার তাদের মতো সেম নির্যাতন করা হয়? নির্যাতন করা হয়েছে, সবার উপরেই নির্যাতন করা হয়েছে। তো আমরা দেখলাম যে আন্দোলনটা খুনি ফ্যাসিস্ট হাসিনা ভেতরে যাওয়ার পরে আমরা যখন ডিবি অফিসে 25 তারিখের কথা বলছিলেন। হ্যাঁ 26 তারিখে 26 তারিখ। তো ডিবি অফিসে আমরা দেখলাম যে যখন গেলাম তখন দেখলাম আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে গেছে, কারণ আমরা জানতে পারলাম যে সমন্বয়ক যারা আছে তাদের অনেকেই কেউ কেউ সরকারের সাথে আতাত করেছে। তো স্বাভাবিক কারণে আন্দোলনটা একটু স্লো, একটু স্থিমিত হয়ে গেছে। আমরা একটু দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম যে লড়াইটা আমরা শুরু করেছি, এই লড়াইয়ের যে চূড়ান্ত পরিণতি, মানে খুনি ফ্যাসিস্ট হাসিনা যদি পতন না হয়, তা এই বাংলাদেশে আর কেউই বাঁচতে পারবে না, আমরা কখনোই জেল থেকে বের হতে পারবো না, অথবা আমাদের ভাগ্যে কি পরিণতি হয়, এই দেশের মানুষের ভাগ্যের কি পরিণতি হয় সেটা আসলে কেউই বলতে পারবে না। অবর্ণনীয় নির্যাতন এবং নিপীড়নের স্টিম রোলার আবার চালাবে খুনি ফ্যাসিস্ট হাসিনা, কারণ এই আন্দোলন তার কৌশলই এরকম, আন্দোলন শুরুতে থামায়, দমন করে, তারপরে অত্যাচার শুরু করবে, মামলা মোকদ্দমা দিয়ে তুলে নিয়ে গুম করবে, খুন করবে। কারণ খুনি ফ্যাসিস্ট হাসিনা তো শুরুই করেছে গুমের মাধ্যমে, যেমন আমাদের নেতা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী থেকে শুরু করে আমাদের শত শত নেতাকর্মীদেরকে কিন্তু গুম করেছে। তো আমরা ডিবি অফিসে দুশ্চিন্তার মধ্যেই ছিলাম যে এই আন্দোলন যদি থেমে যায় তাহলে এই দেশের কি হবে, এই দেশের মানুষের কি হবে, গণতন্ত্রকামী মানুষের কি হবে, শিক্ষার্থীদের কি হবে, এই দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, এই দেশ কি ইন্ডিয়ার করদরাজ্য হবে। তো আমরা সেরকম চিন্তা করছিলাম। এর মধ্যে 26 তারিখে 27 তারিখে খুব সম্ভবত 27 তারিখে দুপুরবেলা 13 জন শিক্ষার্থীকে ধরে নিয়ে আসা হলো ডিবি অফিসে, যাদের মধ্যে একজন শিক্ষার্থী ছিল ক্লাস 7-এ পড়ে গণভবন হাই স্কুলে। তো সেই ছেলে এসে আমাদের গারদেই নিয়ে আসা হলো। তখন সে কথা বলছিল আমাদের সাথে, তো আমাদের যে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি ভাইয়ের সাথে কথা বলছিল। তখন ওই ছেলেটির বলতেছিল এনি ভাইকে যে আঙ্কেল আপনারা চিন্তা করবেন না, এই যে ডিবি অফিসের দেয়াল, এই দেয়াল ভেঙে আপনাদেরকে বের করে নিয়ে যাব। মানে কতটা সাহস, ক্লাস 7-এর একটা ছেলে, কতটা সাহস। সে বলছে যে ডিবি অফিসের দেয়াল ভেঙে সবাইকে মুক্ত করে নিয়ে যাবে এবং হাসিনা বাংলাদেশে থাকতে পারবে না, হাসিনা পালিয়ে যাবে। তা আমরা আসলে তাদেরকে নিয়ে আসার পরে তাদের কথা শুনে আমরা কিছুটা সাহস পেলাম, এই জন্য যে তাদেরকে কেন নিয়ে আসছে। তারা প্রথম স্লোগান ধরেছে যে তুমি কে আমি কে, সমন্বয়ক। সিটি কলেজের সামনে থেকে ধরে নিয়ে আসা হয়েছে। সেখানে কিন্তু সরকারি কর্মকর্তাদের ছেলেও ছিল, যেমন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের তৎকালীন এক এডিশনাল সেক্রেটারির ছেলে ছিল, তাকে ধরে নিয়ে আসছে। সে কিন্তু আন্দোলনে নেমেছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর 2 জন ছিল। আইবি এর শিক্ষার্থীরা কিন্তু সাধারণত আন্দোলন সংগ্রাম বা এই রাজনৈতিক কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত হয় না, কিন্তু তারাও কিন্তু এই আন্দোলনে নেমে এসেছিল। এইটা গণমানুষের আন্দোলনে রূপ নিয়েছে। সকল মানুষ, ছেলেরা নেমেছে, ছেলেমেয়েরা নেমেছে, পাশাপাশি তাদের বাবা মায়েরও নেমে এসেছে। কারণ এই নির্যাতন, এই নিপীড়ন, তাদের সন্তানদের উপর হত্যা করা হয়েছে, সন্তানদের উপর মানে গুলি চালানো হচ্ছে, হত্যা করা হয়েছে। এইটা তো এই প্রথমবার না, ফার্স্ট টাইম না, এর আগেও এই ঘটনা ঘটছে। নিরাপদ সড়ক আন্দোলনের সময় ঘটেছে, তারপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে ভ্যাট বিরোধী আন্দোলন হয়েছে, এরপরে আমরা যেই আন্দোলনটা করেছি জাতীয়তাবাদী ছাত্রদল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, তখনও কিন্তু এই গুম খুন চালিয়ে হয়েছে। তো সুতরাং খুনি হাসিনার নিপীড়ন, গুম খুন, এগুলোর দ্বারা কিন্তু মানুষ অতিষ্ঠ ছিল। সেই কারণেই সর্বস্তরের মানুষ এই আন্দোলনে নেমে এসেছে। তো যখন এই 13 জনকে নিয়ে আসলো, আমরা কিছুটা সাহস পেলাম যে আন্দোলন থেমে যায়নি। খুনি ফ্যাসিস্ট হাসিনা চাইলেও এই আন্দোলন সহজে থামাতে পারবে না। এরপর আমাদের এই রিমান্ড শেষ হলো। রিমান্ডের প্রতিদিনের রিমান্ড কতদিনের ছিল? রিমান্ডটা 4 দিনের ছিল। প্রতিদিনই বিভীষিকাময়। যাকে নেওয়া হতো আসবার সময় সে নরমালি আসতে পারতো না। আঘাতের উপরে অলরেডি তখন আহত ছিলেন, আমার বিভিন্ন রকম ইনজুরি ছিল। এর উপরেই আবার করা হতো, মানে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হতো। মানে স্বীকারোক্তি, তাদের মূল টার্গেট হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা তৈরি করা। আমরা স্বীকারোক্তি দিয়েছি সেইগুলো বলা, এটাই তাদের মিথ্যা মামলা তৈরি করা। রিমান্ডের প্রথম দিন থেকে এই 4 দিন কি একই রকমের ছিল নাকি ডিফারেন্ট ভাবে? এক দিন এক বিষয়। মানে কখনো জিজ্ঞাসা করতো তারেক রহমান বোম মারতে বলছে, তারেক রহমান এই আন্দোলনের টাকা দিছে এটা বল,
তারপর শিক্ষার্থীরা কে কোথায় আন্দোলন করে, আমাদের মধ্যে যেমন আমরা যে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, পুলিশের কাছে এই ফুটেজ রয়েছে, ওরা এই ফুটেজগুলো দেখাতো আর বলতো যে এ কোথায় আছে, ছাত্রদলের সভাপতি কোথায় আছে, সেক্রেটারি কোথায় আছে, অন্যান্যরা কে কোথায় আছে, তাদের বিষয়ে যেন আমরা তথ্য দিই, তাদেরকে গ্রেফতার করবে সেজন্য তাদেরকে তথ্য দিত। যখন তথ্য দিতে চাইতাম না তখনই আর কি নির্যাতনটা করতো। বাট আমরা তো চেষ্টা করতাম, শত নির্যাতন হইলো যে আমার কোনো সহযোদ্ধার বিষয়ে আমরা কখনোই এই তথ্য দেই নেই যে কে কোথায় আছে, কারণ আমার উপর যে নির্যাতন হচ্ছে আমরা কোনো অবস্থাতেই চাই না আমার কোনো সহযোদ্ধার উপর সেই নির্যাতনটা হোক। আরও বরং আমাদের সহযোদ্ধা যদি বাইরে থাকতে পারে সে এই আন্দোলনে ভূমিকা রাখতে পারবে, খুনি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামটা কিন্তু জারি রাখতে পারবে, চালিয়ে যেতে পারবে। তো আমার কাছ থেকে কোনো ধরনের তথ্যই তারা বের করতে পারেনি। সর্বশেষ এই রিমান্ড শেষে আদালতে দেয়া হলো, আমাকে সহ আরও অনেক কি দেওয়া হলো। ডিবি অফিসে কিন্তু অনেক মানুষের উপর নির্যাতন হয়েছে। তার মধ্যে একজন মানুষকে দেখেছি যে 80 বছর বয়স, লোকটা ঠিক চেয়ার ছাড়া বসতে পারে না, তাকেও মানে ফ্লোরে বসানো হয়েছে। মানে একেবারে বললে যে নির্যাতনের একটা বিভীষিকাময় চিত্র এই ডিবি অফিস ছিল। থানাগুলো তো এরকম ছিল, আমি ডিবি অফিসের কথা বললাম যেহেতু ডিবি অফিসে ছিলাম। সবার উপর নির্যাতন, প্রত্যেক মানুষের উপর নির্যাতন, মানে যে নির্যাতনের আসলে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। যেমন আমার কাছে তো আমি যেহেতু চিকিৎসা নিয়েছি, আমার ওষুধ তারা দেয়নি, পরবর্তীতে আমি ওষুধ কিনেছিলাম, তা আমার কাছে ব্যথার ওষুধ ছিল, আমি কিন্তু অনেককেই সেই ব্যথার ওষুধ আমার ওষুধ শেয়ার করেছি, দিয়েছি, কারণ আমি দেখেছি যে আমি যেমন আহত, ঠিক আমার চেয়েও বেশি আহত বা বেশি নির্যাতন হচ্ছে এমন মানুষও সেখানে রয়েছে। আমি কিন্তু অনেককে আমার ওষুধও তাদেরকে দিয়েছি। পরবর্তীতে আমাদেরকে কোর্টে তোলা হলো, কোর্টে তুলে সেখান থেকে জেলখানায় প্রেরণ করা হলো। জেলখানায় যাওয়ার পথে আমরা বাবুবাজার ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, সেই সময়টা দেখলাম যে ব্রিজের উপরে, মানে আমরা তো প্রিজন ভ্যানে, তো মানুষ বলাবলি করছিল যে প্রবাসী ভাইরা যে রেমিটেন্স দেয় সেই রেমিটেন্স দেয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তখন আমাদের কাছে এই বিষয়টা খুবই ভালো লেগেছে। এবং যারা অত্যাচার করতো তাদেরকে আপনারা দেখেছেন নাকি চোখ বন্ধ করে তারপরে, মানে চোখ বেঁধে তারপরে? কাউকে আমরা দেখেছি, আইডেন্টিফাই করতে পেরেছি, সবাইকে তো আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। যাদেরকে পরবর্তীতে আমরা খোঁজখবর নিয়ে আর আসলে ডিবি অফিসে পাওয়া যায়নি, তারা হয়তো কেউ পালিয়ে গিয়েছে। আমরা যখন সেখানে কারোর নাম কি মনে পড়ে? 2-1 এরকম যারা? এডিসি রাকিব যে আমাকে গ্রেফতার করেছে তার নাম উনি কি এখন পলাতক? হ্যাঁ, মনে পড়ে। পালাতক আছে কিনা, মানে 5 আগস্টের পরে পালাতক ছিল, বর্তমান সময়ে সে কোন অবস্থায় আছে এটা আমি জানি না। এবং ডিবি অফিসে আরো অন্যান্য এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এদের বিরুদ্ধে আসলে জুলাই আগস্টের এই গণ-অভ্যুত্থানের যে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে বা হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের মামলাও হয়েছে কারো অনেকের বিরুদ্ধেই। এবং আমি যেই জোনটাতে, ডিবির যে জোন, লালবাগ জোন, সেখানে ছিলাম, সেইখানে ডিবি অফিসের কসাই বলা হতো এই জোনের ডিসি মশিউরকে। তো মশিউর পালিয়ে গিয়েছে, এটা আমরা জানতে পেরেছি। মশিউর পালিয়ে গিয়েছে। এডিসি রাকিবের বিষয়টা আমি বলতে পারছি না যে কোন অবস্থায় আছে। তা আমরা যখন দেখলাম যে মানুষ বলতেছে যে রেমিটেন্স বন্ধ করে দিয়েছে, তখন আমরা আরেকটু মানে সাহস পেলাম, আমাদের মনোবল বেড়ে গেল যে না, আন্দোলন সকল স্তরের মানুষই এই আন্দোলনে যার যার জায়গা থেকে অংশগ্রহণ করছে। তো রেমিটেন্স যদি বন্ধ করে দেওয়া হয়, ওই সময়টাতে কিন্তু আপনাদের মনে থাকার কথা, কিন্তু রিজার্ভ কিন্তু কমে আসছিল। তো অর্থনৈতিক অবস্থা খারাপ, খুনি হাসিনার যে পরিবার, খুনি হাসিনার যে পরিবার এবং তার দলের নেতাকর্মীরা ব্যাংক লুট করেছে, আর্থিক প্রতিষ্ঠান লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে। তো স্বাভাবিক কারণেই আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। সেই অবস্থায় যখন প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে, তো এটা আমাদের মনে একটা আশার সঞ্চার করেছে। আমরা সেখান থেকে জেলখানায় গেলাম। জেলখানায় যাওয়ার পরে 24 ঘন্টা লক আপ, মানে কোথাও আর বের হওয়া যাচ্ছে না, কেউ কোথাও বের হতে পারছে না। বাইরের আন্দোলনের কী অবস্থা সেটাও জানতে পারছি না। তো আমি যেহেতু অসুস্থ ছিলাম, আমাকে জেলখানায় নেয়ার পরদিন বা তার পরের দিন, দ্বিতীয় দিনে আমাকে এক্সরে করার জন্য, এক্সরে না, আরেকটা কী যেন টেস্ট আছে, ব্লাডের একটা টেস্ট করানোর জন্য আমাকে ওখানকার একটা ভেতরে মেডিকেল ফ্যাসিলিটিতে নিয়ে যাওয়া হয়, মেডিকেল সেন্টার আছে, সেখানে নিয়ে যাওয়া হলো। ওই সময়টাতে বিডিআরের যারা ছিল তারাই চিকিৎসা বা থেরাপি অথবা এই যেটাকে বলে যে পরীক্ষা নিরীক্ষা যারা করে প্যাথোলজির, ওই জায়গাটাতে তারা দায়িত্ব পালন করতো।
তো তাদের কারো কারো কাছ থেকে বাইরের কিছু খবর মেসেজ পাওয়া আসতো। যেত। তখন শুনলাম যে আজকে ঢাকায় এই আন্দোলন হচ্ছে, শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো আমাদের তখন মনে হইতো যে এক দফা কেন দিচ্ছে না। আমাদের কিন্তু দাবি ছিল খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন। যদিও সমন্বয়কদের কেউ কেউ সরকারের সাথে আতাত করে এই এক দফাটা কিন্তু দিতে চায়নি, এটা কিন্তু আপনারা জানেন যে হাসনাত বলেন, সার্জিস বলেন, যারা এটাকে কিন্তু রাজনৈতিক আন্দোলনে রূপ দিতে চায়নি, কিন্তু এটা রাজনৈতিক আন্দোলনই হয়ে গিয়েছে। এটাতে কোনো ভূমিকা ছিল? সাদিক কায়েমকে তো আসলে আমরা চিন্তামই না, কারণ সাদিক কায়েম তো এই যে শিবির, তারা তো সেটা ডিফারেন্ট একটা আলোচনা, যে শিবির তো গুপ্ত ছিল, তারা তো এখন তো না প্রকাশ্যে হয়েছে, আগে তো তারা ছাত্রলীগ ছিল, কখনো কখনো কিন্তু তারা নিপীড়কের ভূমিকায় ছিল। বাট ২৪-এর গণঅভ্যুত্থানে শিবিরের ভূমিকা ছিল না আমরা সেটা বলবো না, কেউ কেউ ভূমিকা রেখেছে, বাট সবাই কিন্তু আমাদের মতো এইভাবে করে নামে নাই, বা তারা কিন্তু বলতে পারবে না যে তাদের দলের এত মানুষ শহীদ হয়েছে। আপনি বলছিলেন যে কিছু কিছু সমন্বয়ক চাইনি যে এক দফা দাবিটা দেওয়া হোক, তখন কথা বলছিলেন। এক দফা দাবি দেওয়া হোক, এইটা কিন্তু অনেকেই চায়নি, কিন্তু আমরা কিন্তু বরাবরই বলেছি যে এক দফা দাবি দিতে হবে। ফ্যাসিস্ট হাসিনার পতন ছাড়া বাংলাদেশের মানুষের মুক্তি নাই। আপনি যদি ফ্যাসিস্ট হাসিনাকে, অনেক সময় কিন্তু আন্দোলন করতেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, আবার তার বাবার ছবি, শেখ হাসিনার ছবি, সেগুলো টানিয়ে রেখে এই ধরনের, এই যে সরকারের সাথে এক ধরনের কুসুম কুসুম সম্পর্ক রেখে আন্দোলন চালিয়ে গেলে এই আন্দোলন কিন্তু সফলতার মুখ দেখে না, আলোর মুখ দেখে না। আপনাকে ফ্যাসিস্ট হাসিনার চোখে চোখ রেখেই কিন্তু কথা বলতে হবে। আমরা কিন্তু সেটা 16 বছরে করেছি। হাসিনাকে চোর বলে, হাসিনা যে ভোট ডাকাতি করেছে, সেই ভোট ডাকাতির বিরুদ্ধে আমরা চোর বলে আমরা স্লোগান দিয়েছি রাজপথে, হাসিনাকে আমরা খুনি বলেছি। আমরা কিন্তু এই প্রতিবাদ আমাদের জারি রেখেছি। তো আমরা যখন জেলখানায় এই অবস্থার মধ্যে ছিলাম, তখন দেখলাম যে বাইরের থেকে আর তেমন কোনো খবর পাচ্ছি না। তো আমরা একটু চিন্তা করলাম যে কি হয় আন্দোলনের পরিণতি, কারণ এই আন্দোলন যদি কোনো কারণে খুনি ফ্যাসিস্ট হাসিনা দমন করতে পারে, তারপর অত্যাচার আবার শুরু, তাহলে এই তার অত্যাচারের মাত্রা শুরু হবে। আমরা হয়তো কখনো কারাগার থেকে বের হতে পারবো না, কারণ অনেক মামলা দেওয়া হয়েছে, পুলিশ হত্যা মামলা, তারপর শিক্ষার্থীদের হত্যার মামলা, তারা হত্যা করে সেই মামলায় আমাদেরকে আসামি করেছে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি জেলে থাকবো বা আমরা জেলে থাকবো, এটার চেয়ে বড় বিষয় যে হবে যে আমাদের যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের কি হবে, এই বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। যেই বাংলাদেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে, সেই বাংলাদেশ কথা ছিল যে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ হবে, কিন্তু সেই বাংলাদেশে মানুষের কোনো অধিকারই ছিল না। মানুষ কথা বলতে পারছিল না, মানুষের চলাফেরার স্বাধীনতা ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল। একটা গোষ্ঠী, একটা দলের লোকজনেরই প্রাধান্য ছিল, চাকরি ক্ষেত্রে বৈষম্য, সকল ক্ষেত্রে বৈষম্য, মেধার কোনো মূল্য ছিল না। এই যে অনাচার, নৈরাজ্য, অন্যায়, অবিচার, এটা কিন্তু দেশের মানুষের মনে দাগ কেটেছিল, এবং এইটা যদি চলতে থাকে তাহলে এই দেশটা ধ্বংস হয়ে যাবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন হয়ে যাবে। আমরা সেই চিন্তায় ছিলাম। ফাইনালি আমরা যখন 5ই আগস্ট দুপুরবেলা আমরা দুপুরে খাবার খেয়ে বসেছিলাম, গল্প করছিলাম, এর মধ্যে থেকে দেখলাম যে দুই পাশের রুমে, মানে আমার রুম, মানে যেই জেলখানায় আমার রুম, আমার ডান পাশের যে রুম আর বাম পাশের রুম, দুই রুম থেকে খুব উচ্চস্বরে মানুষ হৈ হুল্লোড় করছে, উচ্ছ্বাস প্রকাশ করছে, আনন্দ প্রকাশ করছে, এরকম শব্দ আসছিল যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। তো আমরা আসলে শুরুর দিকে আমার জিনিসটা বিশ্বাস হয়নি যে আসলে কি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে কিনা। তখন আমার পাশের রুমে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ, পাশের রুম থেকে বললো, ডান পাশের রুম থেকে বললো শেখ হাসিনা পালিয়ে গেছে, বাম পাশের রুম থেকে বললো। তখন আমরা সবাই সেখানে আমাদের গারদে রুমে যারা ছিলাম জেলখানায়, আমরা সেখানে ইনস্ট্যান্ট আমরা সবাই শুকরিয়া নামাজ পড়লাম, যে আমরা সবাই উচ্ছ্বাস করতেছিলাম, সবাই রুমের মধ্যে সবাই একে অপরকে জড়িয়ে ধরে উল্লাস প্রকাশ করতেছিলাম, এবং আমরা সেখানে কিন্তু শুকরিয়া নামাজও পড়েছি যে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ এই খুনি ফ্যাসিস্ট হাসিনার থেকে মুক্তি পেয়েছে, মানুষের বহুল প্রত্যাশিত যে কাঙ্ক্ষিত যে গণতন্ত্র, সেই গণতন্ত্র ফেরত আসবে, মানুষের কথা বলার স্বাধীনতা ফেরত আসবে। আমাদের যে ভাইয়েরা জীবন দিয়েছে, তাদের জীবনের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পাবো। সেজন্য সবাই আসলে জেলখানার যে স্মৃতিটা সর্বশেষ বলবো, যে আমাদের যে মুক্তির দিন 5 তারিখে অবস্থা হলো, 6 তারিখে সবাই উল্লাসে মনে হয়েছে যে জেলখানা ভেঙে ফেলবে, এরকম একটা অবস্থা। কিন্তু আমাদের দলের নেতাকর্মীরা সুশৃঙ্খল, তারা কেউই জেলখানার মধ্যে উচ্ছৃঙ্খল কোনো আচরণ করেনি, বিশৃঙ্খলা করেনি। জেলখানাতে
অনেকগুলো ভবন আছে, তার মধ্যে 2টি ভবনে অরাজনৈতিক কিছু আসামি, যেমন আপনার মাদকের আসামি সহ চুরি ছিনতাই এরকম কিছু আসামি রয়েছে। তারা আবার সকালবেলা আন্দোলন শুরু করেছে, যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দ বের হয়ে যাবে সেজন্য তারা জেলখানায় ভাঙচুর শুরু করেছে। তখন কিন্তু জেলখানার মধ্যে আমরা আতঙ্কের মধ্যে ছিলাম, কারণ বাইরে থেকে পুলিশ এটা দমন করার জন্য গুলি করতেছিল ওই দিন। তা আমরা চিন্তা করলাম যে আবার এইখানে এর মধ্যেই আমরা কিন্তু জেলখানায় মানে আমাদের উপর টিয়ার শেল মারা হয়েছে, যেহেতু ওদেরকে দমন করার জন্য আমাদের উপর সেদিন টিয়ার শেল মারা হয়েছে, হামলা হয়েছে। বাট আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু এই যে জেলখানার মধ্যে যে এক ধরনের মব তৈরি করার চেষ্টা হয়েছে সেটা কিন্তু সেটা হতে দেয়নি, এবং তারা থামানোর চেষ্টা করেছে। থামাতে গিয়ে কেউ কেউ কিন্তু টিয়ার শেলের যে ধোঁয়া তাতে আহত হয়েছে। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা যেই রাজনীতি করেছি এতদিন, আমরা যেটা জানতাম যে রাজনীতি করে যারা জেলে যায় তারা যে রাজবন্দী, সেটার প্রকৃত পরিচয় আমরা সেদিন দেখতে পেয়েছি। সেটার প্রতিফলন হয়েছে। যেমন আমরা যখন জেল গেটে এসেছি, আমাদেরকে কিন্তু রাজবন্দির মতোই গাড়িতে করে জেলের গেট থেকে একবারে মেইন রাস্তা পর্যন্ত সসম্মানে মর্যাদার সহিত নামিয়ে দেওয়া হয়েছে। এটা ছিল আমাদের সত্যিকার অর্থে মনে রাখার মতো, যে আমরা রাজবন্দির মতোই মুক্তি পেয়েছি। এবং আমি সর্বশেষ আপনাকে বলবো যে বাংলাদেশের এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছে তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই জন্য খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন না হলে আমি হয়তো আজও কারাগারে থাকতাম। সুতরাং আমাদের এতগুলো ভাই, আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 142 জন ভাই শাহাদাত বরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তাদের ত্যাগের বিনিময়েই হয়তো আমি আজকে এখানে বসে স্বাধীনভাবে কথা বলতে পারছি। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা পরিবর্তনের রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে শিক্ষার্থী বান্ধব একটা রাজনীতি ছাত্রদল করতে চায় ইনশাআল্লাহ। আমরা 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ যেই ধরনের সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে, হল দখল করেছে, গেস্ট রুম প্রথা চালু রেখেছে, গণরুমে নির্যাতন করেছে, আমরা কিন্তু 5ই আগস্টের পরে এবং 12ই ফেব্রুয়ারির পরে আমরা কিন্তু সেই সব রাজনীতির নামে অপরাজনীতি কিন্তু আমরা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এবং বাংলাদেশে আর কখনো ছাত্র রাজনীতির মধ্যে এই ধরনের অপরাজনীতি ফিরতে পারবে না। আমরা অঙ্গীকারবদ্ধ জুলাইয়ের শহীদদের কাছে, এবং আমরা এই অঙ্গীকার ধরে রেখে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাব। আমিও সেই আশাই করছি। আবার ওই আন্ডারমাইনের বিষয়টাতে একটা ফিরে আসি। প্রশ্নটা এরকম ছিল যে আফটার 5th অগস্ট মানে 5 অগস্টের পর থেকে আমরা এখন দেখবো যে সফট আওয়ামী লীগের যে পাওয়ারগুলা, অ্যাজ ইন তারা বিভিন্ন কালচারাল মিডিয়াম, তারপর টেলিভিশন ইন্টারভিউ, এগুলোতে তারা এমনভাবে জুলাইকে আন্ডারমাইন করছে যে জুলাই তেমন কিছু না, জুলাই একটা প্ল্যানের একটা পার্ট ছিল, এটা গণমানুষের আন্দোলন ছিল না, এটা হাসিনাকে বিতাড়িত করার একটা প্ল্যান ছিল। তারা বিভিন্নভাবে এটা এস্টাবলিশ করার চেষ্টা করছে। আপনার অবস্থানটা কি এই বিষয়ে? কোনো মানুষ যদি তার বিবেককে কোথাও বন্দি রাখে, অথবা বলা হয় বিবেককে বর্গা দেয়, তাহলে সে যত অপকর্ম করে তখন কিন্তু বুঝতে পারে না। খুনি ফ্যাসিস্ট হাসিনা 16 বছর মানুষের উপর নির্যাতন করলো, যখন মানুষের ভোটাধিকার কেড়ে নিল, তখনও কিন্তু তার পোষা কিছু নেতাকর্মীরা এবং মিডিয়া তাকে সমর্থন করে যাচ্ছিল। অপকর্ম করছে, মানুষ হত্যা করেছে, সেটাকেও কিন্তু সমর্থন দিয়ে গেছে। কি জন্য? তাদের আপাকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু ফাইনালি কি হয়েছে? তাদের আপা কিন্তু বাংলাদেশে থাকতে পারেনি, দেশ ছাড়তে হয়েছে, তাদেরকেও দেশ ছাড়তে হয়েছে। তো আমরা বলবো যে যারা এই জুলাইকে একটা নিছক আন্দোলন বা প্ল্যানের অংশ বলে ট্যাগ দিতে চায়, আমরা তাদেরকে বলবো তাদের পরিণতিও খুনি ফ্যাসিস্ট হাসিনার মতো হবে। কারণ এই জুলাই একদিনে হয়নি। এই জুলাই 16 বছরের নিপীড়নের চূড়ান্ত পরিণতিতে এসে জুলাই 36 হয়েছে। সুতরাং শেখ হাসিনার পরিণতি দেখে আপনারা শিখুন। বাংলাদেশে কিন্তু অনেকেই রাজনীতি করে, একমাত্র বিএনপি বা জিয়া পরিবার ছাড়া সবার পরিণতি আপনি দেখেন। শেখ হাসিনা গণবিরোধী রাজনীতি করেছে। শেখ হাসিনার বাবা শেখ মুজিব মুক্তিযুদ্ধে তার ভূমিকা থাকার পরেও সে কিন্তু স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধে তার ভূমিকা নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে। তিনি আত্মসমর্পণ করেছেন, নিজে গ্রেপ্তার হয়েছেন। বাট এর আগে তার বাবার ভূমিকা থাকলেও এই যে বাংলাদেশের 72 থেকে 75 সময় যে দুঃশাসন মানুষের উপর চাপিয়ে দিয়েছিল, তার কারণে কিন্তু তার বাবাকে হত্যাকাণ্ডে শিকার হতে হয়েছিল তাদের পুরো পরিবারে। এখান থেকে কিন্তু শেখ হাসিনা শিক্ষা নেয়নি।
না নিয়ে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, হিস্ট্রি রিপিট করেছে তাদের ক্ষেত্রে। এবং শেখ হাসিনার পরিণতি এরকম হয়েছে যে সে রান্না করা খিচুড়ি নাকি খিচুড়ি সে খেয়ে যেতে পারেনি। আমার একটা আক্ষেপ রয়েছে, সেটা হচ্ছে যে আমি শেখ হাসিনার পতন নিজ চোখে দেখতে পারিনি, কারাগারে ছিলাম। আপনাকে রিমান্ডের কথা বলতে গিয়ে একটা জিনিস ভুলে গিয়েছিলাম, যে রিমান্ডে আমাদেরকে নানানভাবে স্লেজিং করা হতো, গালিগালাজ করা হতো। তার মধ্যে ডিবির অফিসার একটা কথা বলতো, যে আমাকে গালি দিয়ে বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তুই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করো, কোনো কিছু বুঝো না, শেখ হাসিনা আমৃত্যু ক্ষমতায় থাকবে। তো একটা পর্যায়ে আমি বললাম যে দেখেন, শেখ হাসিনার জীবিত অবস্থায় পতন হবে এবং শেখ হাসিনার পতন দেখাই এখন একমাত্র লক্ষ্য আমার রাজনীতির, এবং সেই পতন জীবিত অবস্থায় হবে। আল্লাহ আমার সেই ইচ্ছা মনোবাসনা সে কবুল করেছে। কিন্তু আমি কিন্তু চোখের সামনে থেকে মানুষ যেভাবে উল্লাস করেছে সেইটা হয়তো করতে পারেনি। তো আমি বলবো যারা এটাকে বলতে চায় যে মেটিকুলাস ডিজাইন অথবা এই যে এই আন্দোলনটাকে ট্যাগ দিতে চায়, আমরা তাদেরকে বলবো যে আপনারা শেখ হাসিনার পরিণতির কথা চিন্তা করুন। যে রাজনীতি মানুষ করে, ক্ষমতার পালাবদলও হয়, কিন্তু শেখ হাসিনার মতো পরিণতি কিন্তু কারো হয় না, যে রাজনীতি করলো অথচ সে দেশে থাকতে পারলো না। এই পরিণতি সবারই হবে। যারা মিডিয়ার মধ্যে বা ফ্যাসিস্টের যেই শ্রেণীটা এখনো দেশের মধ্যে এক্সিস্ট করছে, পর্যায়ক্রমে আমি মনে করি তাদেরকে চিহ্নিত করা হবে। যারা জুলাইয়ের প্রশ্নে কোনো আপোষ নাই, জুলাইয়ের প্রশ্নে কোনো ছাড় নাই, যারা জুলাইকে নিয়ে কটাক্ষ করবে, যারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেবে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের বিরুদ্ধে অবস্থান নেব। এবং আমাদের শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা এই জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে লালন করে চলব। এবং জুলাই শহীদদেরকে আমরা যুগে যুগে স্মরণ করে যাব, স্মরণ করছি। আমাদের কর্মসূচি বর্তমানে চলমান রয়েছে। যারা এই জুলাইকে নানানভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করতে চায়, আমরা বলবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এবং সরকার এই বিষয়ে বদ্ধপরিকর। জুলাইকে যারা নেতিবাচক রং দিতে চাবে, কালার করতে চাবে, জুলাইয়ের যে মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চাবে, তাদের বিরুদ্ধে আমরা রয়েছি। এই সরকার রয়েছে, তারেক রহমানের সরকার। জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া কাউকে বরদাস্ত করবে না। তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপনি জানেন যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে, খুনি ফ্যাসিস্ট হাসিনা তো গণহত্যা চালিয়েছে। সেই গণহত্যার বিচারের জন্য কিন্তু একটা ট্রাইব্যুনাল রয়েছে, আইসিটি। সেই ট্রাইব্যুনালে কিন্তু সবার বিচার হচ্ছে পর্যায়ক্রমে। আরও যারা আছে, যারা দোষর, যেমন ৭১-এর মুক্তিযুদ্ধে যারা গণহত্যা চালিয়েছে, তাদের দোষরদেরও কিন্তু বিচার হয়েছে। ঠিক একইভাবে এই আন্দোলনে খুনি ফ্যাসিস্ট হাসিনার দোষর যারা, তাদেরও কিন্তু পর্যায়ক্রমে বিচার হবে। সুতরাং আমরা বলবো যে আপনারা সাবধান হয়ে যান যারা এই জুলাই আন্দোলনকে নেতিবাচক করার চেষ্টা করছে। আমার পরের প্রশ্নটা এটাই ছিল যে ছাত্রদল জুলাই নিয়ে কি করছে, এবং তারা মানে জুলাইকে মানুষের কাছে বড়ভাবে দেখানোর জন্য এবং আহত নিহতদের জন্য কি করছে। কারণ ছাত্রদলের সাথে জড়িত অনেকে তো আহতও হয়েছে, শুধু তো নিহত হয়নি। এবং তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে নাকি কোনো? জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই, আমি শুরুতেই বলেছি, জুলাইকে ধারণ করে। সেজন্য আমরা কিন্তু জুলাইয়ের মাসব্যাপী আমাদের প্রোগ্রাম, যেমন আমরা ১ জুলাই প্রথম প্রহরে আমরা আলোয় আলোয় সমুজ্জ্বল যে মোমবাতি প্রজ্বলনের যে কর্মসূচির মাধ্যমে শহীদদেরকে স্মরণ করার মধ্য দিয়েই আমাদের এই জুলাইয়ের মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। আমরা শহীদদের স্মরণে আলোচনা সভা করেছি, আমরা শহীদদের স্মরণে দোয়া মোনাজাতের আয়োজন করেছি, এবং শহীদ পরিবারের কাছে গিয়ে খোঁজখবর নেওয়ার কর্মসূচি আমাদের চলমান রয়েছে। এই যে ২৮ এবং ২৯শে জুলাই আমরা শহীদ পরিবার এবং যারা আহত হয়েছে তাদের আমরা খোঁজখবর, যারা শহীদ পরিবার রয়েছে তাদের খোঁজখবর রাখা, এবং তাদের কাছে আমাদের পক্ষ থেকে সামান্য উপহার সেটা আমরা পৌঁছে দেব। এবং এই পরিবারগুলোর খোঁজখবর আমরা গতবারও রেখেছি, এবছরও আমরা রাখবো। এখনও যারা আহত রয়েছে আমরা তাদের খোঁজখবর রাখছি, সে যে দলেরই হোক না কেন। শুধুমাত্র জাতীয়তাবাদী ছাত্র দলের এমন নয়, সকল দলের নেতা যারা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে আমরা সবার খোঁজখবর রাখছি। কারণ জুলাই আমাদের সকলের, কেউ হয়তো এটাকে কুক্ষিগত করতে চায়, নিজেদের সম্পত্তি বানাতে চায়, কিন্তু এই জুলাই সকলের, এই জুলাই বাংলাদেশের সব মানুষের। যদি এককভাবে কেউ ক্রেডিট নিতে চায়, আমরা বলবো সংগঠন হিসাবে এককভাবে সবচেয়ে বেশি অবদান ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের। আগামী ৩ তারিখে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আমাদের একটি প্রোগ্রাম রয়েছে, যেখানে মাননীয় আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সুতরাং জুলাই আগস্টকে কেন্দ্র করে আমাদের এই কর্মসূচি চলমান রয়েছে, অব্যাহত থাকবে। এবং কোথাও যদি
জুলাই আগস্টের আহত কেউ কারো কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমরা সেই সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছি এবং আমরা সেটা দিয়ে যাচ্ছি। আমরা শহীদ পরিবারের পাশে রয়েছি, আমরা আহতদের পাশে রয়েছি, আমরা সার্বক্ষণিক জুলাই আন্দোলনের সকল শহীদ, সকল অংশগ্রহণকারী ভাই বোন সবার পাশে আমরা রয়েছি, শিক্ষার্থীদের পাশে রয়েছি। জাফর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি যে বাংলাদেশ যখন আবার এরকম কঠিন সময় যদি কখনো দেখে, আমি দোয়া করি যাতে আমাদের দেখতে না হয়, যদি কখনো আবার এরকম কঠিন সময় আসে, আমি আশা করব যে আপনি বাংলাদেশের মানুষের পাশে থাকবেন। আপনার মতো সাহসী মানুষদের জন্যই আমরা ফ্যাসিস্ট রেজিমকে সরাতে পেরেছি এবং আমি এই দোয়া করব যে বাংলাদেশে আর কেউ ফ্যাসিস্ট হিসেবে এস্টাবলিশ না হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসেবে আমরা সবসময় বাংলাদেশের মানুষের পাশে ছিলাম। আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করি, জাতীয়তাবাদী রাজনীতি করি। সুতরাং এই বাংলাদেশ যখনই সংকটে পড়বে, তখনই জাতীয়তাবাদী ছাত্রদল ত্রাতার ভূমিকায় রাজপথে সামনে থেকে বাংলাদেশকে রক্ষা করবে। আমরা সবসময় আপনারা সেই কাফেলা আমাদেরকে পাশে পাবেন। আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল ওয়ানের দর্শকদেরকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো উইথ দিস, আই এম তাহমিদ আরফিন হক, সাইনিং আউট ফ্রম অ্যানাদার এপিসোড অফ দ্য অনেস্ট ডায়লগ। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সাইনিং আউট।